এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বর্তমানে ব্যবহারিক খাতা তৈরি করছো। এখানে তোমাদের ব্যবহারিক খাতা তোমরা কীভাবে তৈরি করবা তার সকল নিয়মকানুন আমি বলে দিচ্ছি। কারো কাছে তোমাদের যেতে হবে না, তোমরা নিজেদের বাসায় বসে খাতা কিনে নিজেরাই এই ব্যবহারিকের নম্বরটা নিতে পারবে। ব্যবহারিক খাতা তৈরি আমরা সব বিষয়গুলো তোমাদেরকে একদম পুরো ডিটেলসে দেখিয়ে দিব। উপরে কি লিখতে হবে, ইন্ডেক্সে কি লিখতে হবে, কোন ডিটেলস সব কিছু থাকছে এই ভিডিওতে। তার সাথে এখানে আর আলোচনা করব যে কত নম্বর থাকে ব্যবহারিক খাতায়, পরীক্ষা আর ব্যবহারিক পরীক্ষা হিসেবে শিক্ষক কত টাকা দিতে হয়, এটা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। ব্যবহারিক পরীক্ষা কবে হবে, যদি ব্যবহারিক খাতা তৈরি না করে তাহলে কি হবে। ওভারঅল এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, শেষ পর্যন্ত দেখো। তোমাদের যে সকল বিষয়ে ব্যবহারিক রয়েছে সেটা জানো। তথ্য যোগাযোগ প্রযুক্তির এটা সবার জন্য এই ব্যবহারিকটা রয়েছে, তবে অনেক স্কুল কিন্তু ব্যবহারিকটা নিয়ে থাকে না, সেটা আলাদা একটা ব্যাপার। বাট নর্মালি পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর এই 4টা সায়েন্সের সাবজেক্ট, তার সাথে কৃষি শিক্ষা সবারই রয়েছে, যার কিনা ব্যবহারিক এক্সাম হয়ে থাকে। এখন এই জায়গায় আসি যে ব্যবহারিক খাতা কীভাবে লিখতে হয়, লেখার নিয়ম নিয়ে আমরা প্রথমত প্রসঙ্গত আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে নতুন, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের এসএসসি পরীক্ষার সামনে ফর্ম ফিল আপ, রুটিন দিবে, পরীক্ষা সম্পর্কিত আপডেট, ছোটোখাটো তথ্য যেগুলো স্কুল তোমাদেরকে জানাবে না, বা স্কুলে তোমরা সামনে যোগাযোগ বন্ধ করে দিবা টেস্ট পরীক্ষার পরে, সেই জায়গায় সব ইনফরমেশন তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পাবা। ইতিমধ্যে তোমাদের সব বিষয়ে সাজেশন ভিডিও আপলোড করা আছে, যারা দেখো না তারা সেই বিষয়গুলো দেখে নিও। সো প্রথমত আগে আমরা ব্যবহারিক খাতাগুলো সম্পর্কে জানি। প্রত্যেকটা আলাদা আলাদা খাতা হয়, ঠিক আছে। তো এই জায়গায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য আলাদা খাতা, আইসিটির জন্য, কৃষির জন্য আলাদা খাতা। তো আমি তোমাদেরকে প্রথমত আগে একটা খাতা দেখাচ্ছি। সবগুলো খাতার ফরম্যাট সেম, যতই খাতা হোক না কেন সবগুলো খাতার সেম ফরম্যাট। তো প্রথমত তোমার এখানে নাম, ইনস্টিটিউটের নাম, মানে তোমার স্কুলের নাম, ক্লাস, সেশন, রোল, ইয়ার, এগুলো চাইবে। তো এই জায়গায় তোমার মাথায় রাখতে হবে যে তুমি কী দিবা। নামের জায়গায় তোমার নাম লিখবে। এই পৃষ্ঠাটা অনেক মোটা হয়ে থাকে, তো অনেক সময় এই পেজে লেখা যায় না, সেক্ষেত্রে তুমি আলাদা একটা কাগজে এই ইনফরমেশনগুলো লিখে সেটা এখানে গাম দিয়ে লাগাই দিতে পারো। এটা একটা সলিউশন। অথবা তুমি এমন কোনো কলম ব্যবহার করতে পারো যে কলমটা তোমার এই পেজটা নষ্ট না করবে। তো নাম লিখবা, এখানে স্কুলের নাম লিখবা, এখানে ক্লাস লিখবা, এবং এখানে কিন্তু আবারও বলতেছি তুমি এখানে ক্লাস হিসেবে এসএসসি 25 লিখবা, এসএসসি 25। সেশন নাই, তোমার যদি কোনো সেশন নাই সেক্ষেত্রে তুমি সেশন অফ করতে হবে, যদি থাকে তাহলে সেই সেশন লিখতে হবে। তোমার রোল নাম্বারটা তুমি ফাঁকা রাখবা। এটা কিন্তু স্কুলের রোল অনেক সময় লিখতে বলে, অনেক সময় কিন্তু এসএসসির রোলও লিখতে বলে। তো এসএসসির রোল তো তুমি জানো না, তাই না? তো এসএসসির রোল যখন তুমি জানবে তখন তুমি সেটা লিখে দিবে, বাট আপাতত ফাঁকা রাখো। সাবজেক্টের নাম এখানে তুমি লিখে দিবা, কারণ এখানে যদি কেমিস্ট্রি, বায়োলজি থাকেও না কেন, যদি একদম লেখাই থাকে যেটা আইসিটি, এটা এগ্রিকালচার, তাও তুমি এখানে সাবজেক্টের নাম লিখবে যদি থাকে, তোমার সাল লিখে দিবে এবং রেজিস্ট্রেশন নম্বরটা লিখে দেবে। এই তথ্যগুলো যেগুলো আছে সেগুলো লিখবা, বাকিগুলো ফাঁকা রাখবা। কোনো কেউ তোমাকে মারবেও না, কারণ এগুলো সময় মতো তুমি পূরণ করতে পারবা। কিন্তু একবার পূরণ যদি ভুল করে ফেলো, পরে কিন্তু সেটা কাটাকাটি করা তোমার জন্য বাজে দেখাবে, কারণ এটা একটা ফার্স্ট পেজ। তো এই যে কাভারটা যদি বাজে দেখায় শিক্ষক, কিন্তু সেখানে ইমপ্রেশনটা নষ্ট হতে পারে। দ্বিতীয়ত আসে ইন্ডেক্স পেজ নিয়ে। দ্বিতীয় এই পেজটা থাকবে, এর আগে অনেকগুলো পেজ থাকবে, সেখানে তোমাদের কোনো কাজ নাই, ওখানে অনেক ফরম্যাট দেওয়া। ইন্ডেক্স পেজে অনেক কিছু আছে, তোমরা একটু খেয়াল করে দেখবে। এখানে সিরিয়াল নং, ডেট আছে, এখানে এক্সপেরিমেন্টের তোমার নামটা লেখা আছে, এখানে পেজ নং, তোমার এখানে রিমার্ক, সব কিছু রয়েছে। তো এই জায়গায় তোমাদের কাজটা কি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ও 1 নম্বর সিরিয়াল দিয়েছে, মানে তোমাকে কিন্তু এগুলো সবগুলোর নাম হচ্ছে পরীক্ষণ। এই যে 1 নম্বর পরীক্ষণ, 2 নম্বর পরীক্ষণ, 3, 4, 5, এখানে টোটাল 5টা পরীক্ষণ রয়েছে। তো এই পরীক্ষণগুলোর নাম তোমাকে লিখে দিতে হবে। সো তুমি আগে ফার্স্টে কখনোই একসাথে 5টা পরীক্ষণের নাম লিখতে যাবা না, বা একসাথে 10টা পরীক্ষণের নাম লিখতে যাবা না। আগে তুমি একটা পরীক্ষণের নাম লিখবা, ওই নামটা লেখার পর ওইটা যখন কমপ্লিট হবে তখন তুমি আরেকটা পরীক্ষণের নাম লিখবা, আবার শুরু করবা। অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই যে 1 লাইন ফাঁকা ফাঁকা করে রাখবা, ঠিক এরকমভাবে তোমরা লিখবা। এবং এখানে পেজ নাম্বার রয়েছে, ডেট রয়েছে, ডেটগুলো লেখার দরকার নেই, কখনোই ডেট লিখবে না, কারণ ডেটের ব্যাপারটা এই হচ্ছে যে ডেটটা তোমরা মানে স্কুল বা তোমার টিচার, যে টিচার থাকবে তিনি চাইলে ডেট কিন্তু নিজের মতো করে বসে দিতে পারেন, বা তিনি একটা সাজেস্ট করবে কোন ডেটে এটা লেখা হবে। তো সেই ডেটে তোমরা এখানে ডেট বাইস লিখবা, আগে ডেট লিখবে না। এবং পেজ নাম্বারটা ফাঁকা রাখবা, তবে পেজ নাম্বারটা তুমি পূরণ করতে পারো। যেমন এখানে তাপের যান্ত্রিক যে নির্ণয় পর্যন্ত বলেছে, সমতা যে নির্ণয় বলেছে, তো তোমার এটা কত পেজ থেকে, 1 পেজ থেকে 5 পেজ পর্যন্ত গেছে, সেটা কিন্তু তুমি চাইলে এখানে লিখে দিতে পারো। এবং কোনো রিমার্ক আছে কিনা সেটা তুমি চাইলে এখানে লিখে দিতে পারো। তো নর্মালি এটা একটু পরে লিখবা, আগে যখন তুমি কনফার্ম করবা পুরো লেখাটা শেষ হবে, লাস্ট ইন্ডিং লিখবে, তখন তুমি এখানে পেজ নাম্বারটা লিখবে। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
পেজ নাম্বারটা আবার তোমাকেই ফেলাইতে হবে। মজার একটা ব্যাপার হচ্ছে এই যে তোমার যদি কোনো পেজটা খারাপ যায়, তোমার এই ব্যবহারিক খাতাটা খোলা যাবে। সো তুমি এটা খুলে তোমার সেই পেজটা ফালাই দিয়ে আবার কিন্তু সেটা লাগাই দিতে পারো। সেই জায়গায় কোনো কিছু নষ্ট হয়ে গেলে পুরো মানে এলোমেলো করে ফেলবে না। যে পেজটা খারাপ হচ্ছে সেই পেজটা ফালাই দিয়ে চলে আসবে, বাট ইন্ডেক্স পেজ কিন্তু একটাই থাকে। এটা অনেক ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত আমরা শুরু করি, এরপরে তোমাদের মূল কাজগুলো, সেটা হচ্ছে লেখা। দেখো, ব্যবহারিক পরীক্ষার লেখাটা অনেক ইম্পর্টেন্ট এবং তোমাদেরকে বেশিরভাগ সময় লিখতে হবে। তো এখানে এক্সপেরিমেন্টের নামটা তুমি লিখে দিবা, যেমন এখানে সে লিখেছে তাপের যান্ত্রিক সমতা ও নির্ণয়। তো এভাবে এই লাইনটা কিন্তু প্রায় 2 থেকে 3 লাইনের একটা তোমার সময় সুযোগ দেয় লেখার। অনেক সময় অনেক বড় হয়ে যাবে, তখন আলাদা ব্যাপার, বাট ছোট হয়ে থাকলে তো ভালো। বাট যতটুকু হয়, যদি বড় হয় তাহলে আস্তে ধীরে লিখবে, এইটুকুর মধ্যে লিখতে হবে। এবং এখানে ডেটটা তুমি ফাঁকা রাখবা, আবারও বলছি ডেটটা ফাঁকা রাখবা। এখানে পেজ নং এবং এক্সপিটি নং এটা যেটা রয়েছে এটা তুমি তোমার মতো করে লিখে দিবা। এটা কিন্তু অফকোর্স তোমাকে বসাইতে হবে। এবং আমরা একটু আগে যে কথাটা বলছিলাম যে এটা তুমি কত থেকে কত পেজ লিখবে, সেটা তুমি এখানে লিখবে দেবে অন পেজ থেকে শুরু হচ্ছে, অন পেজ থেকে তাহলে এটা শেষ যখন হবে, শেষ হবে 10 পেজে, তাহলে তুমি এখানে পেজে গেলে বা 1/10 মানে 1 থেকে 10 পেজ পর্যন্ত এই তাপের যান্ত্রিক সমতা যে নির্ণয় পর্যন্ত রয়েছে। এরপর মিটার রিজ ব্যবহার করে কোনো তারের আপেক্ষিক রোধ নির্ণয়, এটা তুমি 10 থেকে 12 পেজ পর্যন্ত বা 13 পেজ পর্যন্ত তুমি এটা ভেবে পেজ নাম্বারটা লিখে দিতে পারো। এখানে আরও একটা ব্যাপার হচ্ছে এই যে তোমাদের লেখার ক্ষেত্রে যথেষ্ট ফাঁকা রাখতে হবে। দেখো, যখন তুমি এক লাইনে লিখছো তখন এটা তুমি এভাবে লিখতে পারো, বা যখন তুমি একটা জায়গা থেকে দাড়ি শেষ করে অন্য একটা জায়গায় যাচ্ছ, এখানে যে দেখতে পাচ্ছ একটা লাইন ফাঁকা, এভাবে ফাঁকা রেখে তোমাদেরকে লিখতে হবে, এতে লেখার সৌন্দর্য বৃদ্ধি পায়। তো এরকমভাবে সুন্দর করে লিখবা। এখানে একটা কথা বলতে চাই, এখানে কিন্তু মার্জিন এই বাংলা লেখার ক্ষেত্রে আমি তোমাদেরকে বারবার দেখাচ্ছি, সেটা অনেক খাতা অনেক ধরনের হতে পারে। তোমার এখানে মার্জিনটা কিন্তু মেনটেন করতে হবে। মার্জিনটা লেখার ক্ষেত্রে তোমাকে মার্জিনটা মেনটেন করতে হবে, কিন্তু আর্টের ক্ষেত্রে সেটা আলাদা একটা ব্যাপার। এবং এখানে কিন্তু তোমরা নতুন জিনিস দেখতে পাচ্ছ, পরীক্ষণ নং লেখা আছে। তো তুমি এটা কত নম্বর পরীক্ষণ, এটা কিন্তু এই আগের পেজে ছিল না যে পরীক্ষণ নং, আচ্ছা সরি ছিল, আগের পেজেও ছিল। তো তুমি এটা কত নম্বর পরীক্ষণ সেটা তুমি এখানে সুন্দর করে লিখে দিবা। পৃষ্ঠা নম্বর কত, তারিখগুলো ফাঁকা রাখবা, অধ্যায় পাঠ এগুলো যেগুলো তোমার কাছে ছিল সেগুলো তুমি লিখে দিবা। এবং ঠিক এরকমভাবে একটু ফাঁকা করে সুন্দর করে এক্সপ্লেন করে লিখবা। যত সুন্দর খাতা তুমি উপস্থাপন করতে পারবা তত বেটার। তো এইভাবে তোমরা খাতাগুলো লিখে যাবা যেগুলো লেখার পেজ, ঠিক আছে। আবার এরপরে আসে আর্টের ব্যাপারটা নিয়ে কথা বলতে, তার আগে ছকটা দেখাই। অনেক সময় তোমাদেরকে ছক আঁকতে বলবে, সেক্ষেত্রে তুমি পেজ নাম্বার লিখবা। এখানে কিন্তু বলতে চাই একটা বিষয় খুবই মনোযোগ দিয়ে শোনো। ধরে নাও যে এই যে আমরা এখানে তাপের যান্ত্রিক সমতা যে নির্ণয়টা পড়ছি, এটা আমাদের একটা পেজের মধ্যে শেষ হচ্ছে না, এটা কিন্তু 2-3 পেজে যাবে। সেখানে তোমাকে আর এই যে তোমাদের পরীক্ষণটা লিখতে হবে না, যে পরীক্ষণ 1 নম্বর লিখতে হবে না, বাট তুমি পেজ নাম্বারটা কন্টিনিউ করে যাবা। যেমন এখানে কিন্তু পেজ নাম্বার কন্টিনিউ করা হয়েছে যে পেজ নম্বর 4। তো এরকমভাবে পেজের নাম্বারটা কন্টিনিউ করে যাবে। এবং ছকটা লেখার ক্ষেত্রে তোমরা ঠিক এরকমভাবে ছকটা লিখবা, এবং যাতে করে একটু ফাঁকা রেখে সুন্দরভাবে বোঝা যায়। ছকগুলো একটু দেখে নিও, একটু সুন্দর করে তোমরা লিখবা যাতে করে কাটাকাটি না হয় এবং হচ্ছে যে সুন্দর দেখা আর কি বিষয়টা। এখানে কিন্তু অনেকেই দেখা যায় যে ছকটা আঁকে কিন্তু এই যে এইরকম পেজে, তাদেরকে বলতেছি না, ছকটা তুমি এই লেখার হিসেবেই গণ্য করা হয়, যেটা ইনফরমেশন শুধুমাত্র তথ্যচিত্রর জন্য তারা কিন্তু এই পেজটাকে সাজেস্ট করে, কিন্তু তাছাড়া তুমি সবসময়ের জন্য এটাকে এভাবেই লিখে দিবা। আশা করি বুঝতে পারছো। তো ঠিক এরকমভাবে লেখার পরে তুমি এগুলো আবার লেখার দরকার নেই। এখানে কিন্তু অনেক শিরোনাম বা তোমার যেগুলো রয়েছে সেগুলো লেখার কোনো দরকার নেই, কারণ তুমি প্রথমবার যখন লিখেছো ওইটা এনাফ, আর লেখার তোমার দরকার নেই। দ্বিতীয়ত আসি যে তোমাদের এবার চিত্র অঙ্কন নিয়ে কথা বলতে। চিত্র অঙ্কন প্রসঙ্গে তোমাদেরকে এখানে কত নম্বর তুমি পরীক্ষণের চিত্র অঙ্কন লিখতেছো সেটা তুমি লিখে দিবা নাম্বারটা, এবং চিত্র অঙ্কনটা করবে। এখানে অনেকেই আছে যারা জল ছাপ দাও, অনেকে কার্বন এটা ব্যবহার করো, সব কিছু তুমি ব্যবহার করো, সব কিছু করো, কোনো এখানে রেস্ট্রিকশন নাই। আবার বুঝো, কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু তোমাকে এই পেজ নাম্বারটা কন্টিনিউ করে যেতে হবে। ফার্স্ট একটা ব্যাপার, এখানে তোমাকে পরীক্ষণের নামগুলো লিখে দিতে হবে একটা ব্যাপার, এবং এখানে কোনো এক্সট্রা দাগ থাকা যাবে না। তুমি কোনো কার্বন ব্যবহার করছো, তুমি কোনো কালি অন্য কোনো মাধ্যম ব্যবহার করছো, ঠিক আছে করো, বাট কোনো এক্সট্রা দাগ কোনোটা বাজে যেন না দেখা যায় সেই বিষয়টা মাথায় রাখতে হবে। সেখানে এখানে ব্যাপার হচ্ছে তুমি এখানে পেজ নং এবং হচ্ছে যে পরীক্ষণ নং এগুলো যতটুকু পারো তুমি তোমার মতো করে মেনটেন করে যাবা, এবং এটাও কিন্তু মূল পেজের সাথে কাউন্ট হবে। ওকে, মূল পেজের সাথে কাউন্ট হবে। ধরুন এখানে তুমি পেজ নং লিখতেছো 4, কারণ এটা 4 নম্বর পেজ এসে তুমি চিত্রটা দেখাচ্ছো তাদেরকে, এবং চিত্র পেজ কিন্তু পুরো আলাদা টাইপ পেজে থেকে থাকে, এবং সাদা একটা কাভার থাকে, সাদাটা পেজ থাকবে তোমার হালকা করে চিনি কাগজের মতো, ওই পেজটার পরের পেজে তুমি এটা লিখবে, এবং ওইটা কিন্তু এই যে চিত্রটা সেটা সাদা কাগজটার মাধ্যমে ঢাকা থাকবে যাতে করে অন্য পেজে এটা না লেগে যায়। তো ঠিক এরকমভাবে তোমরা লিখবা।
লেখার ক্ষেত্রে চেষ্টা করবা সুন্দরভাবে চিত্রগুলো উপস্থাপন করার। দেখো এখানে চিত্রের মাধ্যমে অনেক কিছু নির্ভর করে, একটা চিত্র যত ভালো হবে তত বেশি মার্ক তুমি পাবা। বিষয়টা এভাবেও কিন্তু না যে একদম বেশি মার্ক পাবা, মার্ক তো একটা নির্দিষ্ট মার্ক তোমাদেরকে দিবে, তার বেশি দিবে না। কিন্তু চিত্রটা হলে হয় কি শিক্ষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা ভালো হয়, শিক্ষক সুন্দরভাবে মার্ক দিতে পারে, কারণ এখানে প্র্যাকটিক্যাল চিত্র অনেক ইম্পর্টেন্ট। কিন্তু অনেকেই আছে যারা কিনা টাকা পয়সা খরচ করো চিত্র অঙ্কন করতে গিয়ে 200, 500, 1000, 2000 টাকা খরচ করো এই ব্যবহারিক খাতা পারপাসে, তাদেরকে বলবো এই জিনিসটা না করে নিজে করাটা বেটার। কেন এই এক্সপিরিয়েন্সটা দরকার, বুঝছো, তোমাদের বাস্তব জীবন অভিজ্ঞতা এগুলো দরকার। খারাপ হোক তুমি আঁকো, খারাপ হোক তুমি আঁকো, তোমারটাই তুমি আঁকো, দেখবে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আসবে। ওই টাকা দিয়ে সুন্দর খাতা আঁকিয়ে কোনো লাভ নাই আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। এরপরে আসি তোমাদের যে কিছু প্রশ্ন নিয়ে কথা বলতে। এভাবেই চিত্র অঙ্কন কমপ্লিট করবে, এভাবে একটা একটা করে পরীক্ষণ লিখবা, বাট ইন্ডেক্সে এসে একটা পরীক্ষণ শেষ হবে, একটা পরীক্ষণ লিখে তারপর আবার পেজ নাম্বার কত থেকে কত পেজ এগুলো লিখে দিবা, এইটুকুই কাজ। এখানে নর্মাল আর এক্সট্রা কোনো কাজ নাই। ব্যবহারিক খাতায় কত নম্বর থাকে দেখো, ব্যবহারিক খাতায় এক্স্যাক্টলি এখানে তোমাদের 25 মার্কের ব্যবহারিক পরীক্ষা হলো, এখানে মৌখিক পরীক্ষা নামে একটা অপশন থাকবে। তোমাদের বোর্ডের পরীক্ষার দিন নিবে, ব্যবহারিক পরীক্ষা যে সময় হবে সে সময় মৌখিক পরীক্ষা কিন্তু 5 মার্ক থাকবে। সো ব্যবহারিক খাতে ওভারঅল 15 থেকে 20 মার্ক থাকে, অনেক জায়গায় উপস্থিতির উপরও 5 মার্ক দেয়। সো মানবন্টনটা একটু ডিফারেন্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানবন্টন, বাট ওভারঅল 15 থেকে 20 মার্ক তোমার ব্যবহারিক খাতায় পাবা, কেমন। আর ব্যবহারিক পরীক্ষায় কিন্তু 8 নম্বর পেলে পাস। তোমরা যদি কেউ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ না করো, এই 25 যদি তুমি 8 না পাও তাহলে কিন্তু তুমি ফেল। তোমাকে কিন্তু ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং তোমাকে 8 মার্ক পাইতে হবে। যদি 8-এ তুমি নিচে পাও, 7 পাও, তাহলে তুমি ফেল। কেন ফেল বুঝাই দিব না, সামনে আমরা ভিডিও করে বুঝাই দিব তোমাদেরকে যে ব্যবহারিকে কীভাবে পাস। ব্যবহারিক পরীক্ষা হিসাবে শিক্ষককে কত টাকা দিতে হয়, প্রথমত এরকম কোনো নিয়মকানুনই নেই শিক্ষককে টাকা দেওয়ার, কিন্তু বর্তমানে শিক্ষকরা এটা নিয়ম বানিয়ে ফেলছে, চাইলে প্রতিবাদ করতে পারো, এটা কোনো নিয়ম নেই। তারপর যদি শিক্ষকরা চায় সেটা শিক্ষকদের ব্যাপার, তাদের অনৈতিকতার জায়গা থেকে তারা চাচ্ছে। ব্যবহারিক পরীক্ষা কবে হবে, তোমাদের যে মূল পরীক্ষা হবে লিখিত পরীক্ষা সৃজনশীল এমসিকিউ, সেই পরীক্ষা সবার শেষে ব্যবহারিক পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে। যদি ব্যবহারিক খাতা তৈরি না করে তাহলে কী হবে, ব্যবহারিক খাতা তৈরি না করলে শিক্ষক তোমাদেরকে ফেল দিয়ে দিবে। সেক্ষেত্রে দেখা যায় মৌখিক পরীক্ষা তুমি অংশগ্রহণ করে মৌখিক পরীক্ষার নম্বর পাইলা, বাট ব্যবহারিক খাতার নম্বর তুমি পাইলে না। তো এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট, এক্ষেত্রে শিক্ষকদের সাথে তোমরা কেমন কি আচরণ করছো এই বিষয়গুলোই নির্ভর করে সব কিছু মূল্যায়ন করা হবে। যাই হোক, এখন দেখা যাক শিক্ষার্থীরা তোমরা কারা কী করো, তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিও। ভিডিওটা কারা লাস্ট পর্যন্ত দেখেছো তাও কমেন্টে জানিও। সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।